ঠিক কোন কোন পন্থা অবলম্বন করলে ডায়াবেটিস বা সুগার রোগ হওয়ার সম্ভাবনা 58% কমানো সম্ভব? ডায়াবেটিস রোগ কি সম্পূর্ণ নির্মূল করা যেতে পারে? ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা সংকেতগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ভেতরে ভেতরে ডায়াবেটিস বা সুগার রোগ হচ্ছে? কাদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি? আসুন এই সমস্ত তথ্য জানব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আজকে ডায়াবেটিস রোগ সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য আপনাদেরকে দেব। আসুন সেগুলো জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ডায়াবেটিস হলে কি হয়, আমাদের যে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি হাইপারগ্লাইসিমিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্লুকোজ সেটা রক্তের মধ্যে রয়ে যাচ্ছে কেন বেশি পরিমাণে? আমরা এই যে কথাবার্তা বলি, হাঁটাচলা করি, আমাদের যে শরীরটা চলছে তার জন্য কিন্তু শক্তির প্রয়োজন। আর এই শক্তিটা আসবে কোথা থেকে? এই গ্লুকোজ থেকেই কিন্তু শক্তিটা আসবে। আমরা যে খাবার দাবার খাচ্ছি সেখানের মধ্যে কার্বোহাইড্রেট থাকছে, আর এই কার্বোহাইড্রেট থেকে কিন্তু গ্লুকোজটা তৈরি হবে এবং এই রক্তের মধ্যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যাবে। এখন এই যে গ্লুকোজটা রক্ত থেকে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যাচ্ছে, এই কাজটাই কিন্তু করে ইনসুলিন। আর এই প্যানক্রিয়াস থেকে এই ইনসুলিন হরমোনটা তৈরি হয়। তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে শরীরের মধ্যে গ্লুকোজ থাকলেই হবে না, এই ইনসুলিনটাও থাকতে হবে। ইনসুলিনটা থাকলে তবে কি হবে, এই গ্লুকোজটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছবে এবং সেই অঙ্গ প্রত্যঙ্গটা কাজ করতে পারবে। এখন কোনো কারণে যেখানে ইনসুলিনটা তৈরি হচ্ছে, অর্থাৎ প্যানক্রিয়াস, ধরুন কোনো কারণে ইনসুলিন তৈরিই হচ্ছে না, যে সেলগুলো থেকে ইনসুলিন তৈরি হয় সেটা কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, তাহলে দেখা যাবে গ্লুকোজটা শরীরের মধ্যে রয়ে যাবে, রক্তের মধ্যে রয়ে যাবে, সেটাকে হাইপারগ্লাইসিমিয়া হয়ে যাবে বলবো। আরেকটা কারণ হতে পারে, দেখা গেল এই ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না, অথবা ইনসুলিনটা পর্যাপ্ত তৈরি হচ্ছে কিন্তু দেখা গেল কোনো কারণে শরীরে কাজ করে উঠতে পারছে না। তাহলে যে ক্ষেত্রে দেখা যাবে ইনসুলিনটা তৈরিই হচ্ছে না, সেটাকে আমরা বলছি টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ যেখান থেকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় সেটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। আর যেখানে দেখা যাচ্ছে ইনসুলিনটা কম তৈরি হচ্ছে বা ইনসুলিন সঠিক তৈরি হচ্ছে কিন্তু কাজ করছে না, সেটাকে আমরা বলছি টাইপ 2 ডায়াবেটিস। তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস কী। এবার আমরা আপনাদেরকে বলে দিই টাইপ 5 ডায়াবেটিস, যেখানে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি ঠিকঠাক করে তার নিউট্রিশন অর্থাৎ খাওয়া দাওয়া ঠিকঠাক করে না থাকে, তখন দেখা যাচ্ছে ইনসুলিন তৈরি কিছুটা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইপ 5 ডায়াবেটিস। এছাড়াও বিভিন্ন রকমের আরও ডায়াবেটিস আছে, যেমন ধরুন গর্ভাবস্থায় ডায়াবেটিস হতে পারে। তো আরও বেশ কিছু প্রকারভেদ আছে। এবার আমরা আপনাদেরকে বলবো যে ডায়াবেটিস যে আপনাদের হয়ে যাচ্ছে, ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, অনেক সময় এমন কিছু লক্ষণ প্রকাশ পায় যেগুলো কিনা অনেকেই ইগনোর করে যান। প্রথম যেটা দেখা যায় যে আপনাদের বারবার করে জল তৃষ্ণা পাচ্ছে, আপনারা প্রচুর পরিমাণে জল খাচ্ছেন একটু পরপরই, এবং অন্যান্য খাবার দাবারও আপনারা কিন্তু খাচ্ছেন বেশি পরিমাণে, বারবার করে খাচ্ছেন। দেখা গেল বারবার করে প্রস্রাব হচ্ছে আপনাদের, মানে আগে ধরুন আপনারা 4 থেকে 6 বার প্রস্রাব করছিলেন 24 ঘন্টায়, এখন সেখানে দেখা গেল 10-15 বার করে আপনাদের প্রস্রাব হচ্ছে। আপনাদের যে শরীরের এনার্জি অর্থাৎ শক্তি, সেটা দেখবেন আস্তে আস্তে করে আপনাদের কমছে, অর্থাৎ আগে যতটা কাজ আপনি একসঙ্গে করতে পারছিলেন, এখন দেখা গেল একটু কাজ করলেই আপনার যেন মনে হচ্ছে এনার্জি নেই, শক্তি নেই, আপনি ঝিমিয়ে যাচ্ছেন। এছাড়াও দেখা যাবে যে আপনারা একটু আবছা দেখছেন, আপনাদের ওজন আস্তে আস্তে করে কমে যাচ্ছে, আপনাদের মুখটা শুকিয়ে যাচ্ছে, ত্বকের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এবং দেখা গেল যে কোনো একটা জায়গাতে যদি ক্ষত হয় সেটা সারতে সময় লাগছে। তো বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু আপনারা প্রকাশ পেতে পারে। অনেক সময় মানুষেরা প্রাথমিক পর্যায়ে যখন লক্ষণগুলো হয় তখন ইগনোর করে যান। এবার আমরা আপনাদেরকে বলবো যে এই যে ডায়াবেটিস বা সুগার রোগ ঠিক কীভাবে নির্ণয় করা সম্ভব। দেখুন, মূলত 4টে পদ্ধতিতে ডায়াবেটিস বা সুগার রোগ নির্ণয় করা সম্ভব। একটা হচ্ছে HbA1c টেস্ট, যেখানে কিনা যদি দেখা যায় যে এই টেস্ট করে এই রিপোর্টটা 6.5 বা তার বেশি এসছে,
তখন আমরা কিন্তু এটাকে বলছি যে আপনার ডায়াবেটিস রেঞ্জে চলে এসছে। একটা হচ্ছে এফপিজি টেস্ট, অর্থাৎ আপনাকে টানা ন্যূনতম 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে, অর্থাৎ কোনো ক্যালোরি ইনটেক করা যাবে না। আপনারা কিন্তু জল খেতে পারবেন। তো সাধারণত দেখা যায় যে সারা রাত না খেতে বলা হয় এবং সকালবেলা এই টেস্টটা করা হয়, ন্যূনতম 8 ঘন্টা। এবং এই টেস্টের রিপোর্ট যদি 126 বা তার বেশি আসে, তখন আমরা বলি যে আপনাদের ডায়াবেটিস বা সুগার রোগ হয়েছে। আরও একটা পরীক্ষাতে আপনাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ গ্লুকোজ আপনাদেরকে খাওয়ানো হবে জল দিয়ে গুলে, সেটা 75 গ্রাম অফ গ্লুকোজ, এবং তারপর 2 ঘন্টা পরে টেস্ট করা হবে, যেটাকে আমরা বলছি ওজিটিটি টেস্ট। সেই টেস্টে যদি দেখা যায় যে আপনাদের রিপোর্টটা 200 বা তার বেশি এসছে, তখন আমরা বলছি ডায়াবেটিস। আর যদি দেখা যায় যে আপনাদের সুগার রোগের সমস্ত বিভিন্ন রকমের লক্ষণ যেগুলো আমি বললাম সেগুলো আছে, এবং আপনারা একটা র্যান্ডাম টেস্ট করে দেখা গেল যে আপনার রিপোর্টটা 200 বেশি এসছে, তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে আপনাদের সুগার রোগ হয়েছে। এখন এখানে আপনারা না একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদেরকে দেব। ধরুন এমন একটা রিপোর্ট এলো যে আপনার ডায়াবেটিস পর্যায়ে তখনও যায়নি, অর্থাৎ ডায়াবেটিস রোগের আগের পরিস্থিতি, সেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস, অর্থাৎ আপনার রিপোর্টটা এমন এলো যে সেটাকে ডায়াবেটিস বলা যাচ্ছে না, অথচ সেই রিপোর্টটা কিন্তু কাছাকাছি। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন HbA1c আমি বললাম যে 6.5 বা তার বেশি হলে আমরা ডায়াবেটিস বলছি, কিন্তু যদি দেখা যায় রিপোর্টটা 5.7 থেকে 6.4-এর মধ্যে এসছে, তখন কিন্তু আমরা বলছি আপনি প্রি ডায়াবেটিস পর্যায়ে গেছেন, অর্থাৎ ডায়াবেটিসের আগের মুহূর্তে আপনি আছেন। যদি দেখা যায় এফপিজি টেস্ট, অর্থাৎ ওই ন্যূনতম 8 ঘন্টা যেটা না খেয়ে যে পরীক্ষাটা করা হয়, যেটাকে আমরা বলি ফাস্টিং প্লাজমা গ্লুকোজের টেস্ট, সেটা যদি দেখা যায় 100 থেকে 125 এসছে, তাহলেও আমরা বলছি প্রি ডায়াবেটিস। অথবা ওজিটিটি টেস্ট, যেটা কিনা একটা 75 গ্রাম অব দি গ্লুকোজ খেয়ে আপনাকে 2 ঘন্টা পরে টেস্ট করা হয়, সেটা যদি দেখা যায় যে 140 থেকে 199 এসছে, তাহলেও কিন্তু আমরা বলবো আপনার ডায়াবেটিসের আগের পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, যদি ডায়াবেটিসের আগের পরিস্থিতি ধরা পড়ে তাহলে আপনাদের কি করণীয়? সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা কিন্তু আপনাদের ডায়েটটা একটু চেঞ্জ করতে হবে, আপনাদের ওজনটা কমাতে হবে, 7% ওজনটা যদি আপনারা কমাতে পারেন, এবং যদি আপনারা ডায়েটটা ঠিক রাখতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু আবার নর্মাল জায়গাতে পৌঁছে যাচ্ছে, নর্মাল ব্লাড গ্লুকোজে পৌঁছে যাচ্ছে। এই সম্বন্ধে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আমি দিয়ে রাখি। যদি আপনারা আপনাদের যে ওজন সেটা 7% কমাতে পারেন এবং আপনারা ডায়েটারি মডিফিকেশানটা ঠিকঠাক করতে পারেন, আপনারা রেগুলার এক্সারসাইজ ন্যূনতম 30 মিনিট এক্সারসাইজ করতে পারেন এবং সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে যারা প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 58% ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ এটা একটা হিউজ পার্সেন্টেজ। যদি আপনারা এইরকম প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিসের আগের পর্যায়ে চলে যান, আপনারা যদি এই নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 58% আপনারা সুরক্ষিত থাকবেন যে আপনাদের ডায়াবেটিসটা হবে না। এখন অনেকে না একটু কনফিউশন করেন, যে বলেন যে আচ্ছা আমার যদি ওজন আরও কমাই তাহলে কি হবে? আপনাদেরকে বলে রাখি, আপনারা 7% থেকে 10% যদি ওজন কমাতে পারেন, সেক্ষেত্রে আরও উপকার পাবেন। অর্থাৎ যে 7% ওজন কমাচ্ছে সে যদি 10% ওজন কমাতে পারে, সে কিন্তু আরও উপকার পাবে। আর এক্সারসাইজের বিষয়টাও আমি বলে দিই। অনেকে না এরকম বলেন যে আমাদের তো টানা 30 মিনিট কী করে আমরা এক্সারসাইজ করব, হাঁটাচলা করব, ব্যায়াম করব, কী করে করব, আমাদের সময় নেই। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, ন্যূনতম সপ্তাহে 3 দিন 10 মিনিট করে আপনারা এক্সারসাইজ করতে পারবেন এবং ম্যাক্সিমাম 75 মিনিট প্রত্যেক দিন এক্সারসাইজ করতে পারবেন। অর্থাৎ কোনো দিন হয়তো একটু কম এক্সারসাইজ করলেন, কোনো দিন একটু বেশি এক্সারসাইজ করলেন, এবং আলটিমেটলি আপনাকে কিন্তু সপ্তাহে ন্যূনতম 150 মিনিট সেটা কিন্তু করতে হবে। তো এইটা কিন্তু আপনাদের টার্গেট রাখতে হবে। ওজন কিভাবে আপনারা কমাবেন? ওজন তো বিভিন্ন যে বললাম ডায়েটারি প্ল্যান এবং অন্যান্য প্ল্যান করে আপনাদের ওজনটা কমাতে হবে। সেক্ষেত্রে তো আপনারা প্রত্যেক সপ্তাহে একটা লক্ষ্যমাত্রা কী করবেন, 450 থেকে 900 গ্রাম ওজন কমানোর চেষ্টা করবেন। এবার আমরা আপনাদেরকে বলবো, ডায়াবেটিস বা সুগার রোগ কি সেরে যাওয়া সম্ভব? হ্যাঁ, এই প্রশ্নটা না অনেকেই করেন।
আমি তার উত্তর আপনাদেরকে আজকে দেব। দেখুন, যদি দেখা যায় যে আপনার সুগার আপনি ভালো করে কন্ট্রোল করতে পারছেন, আপনার HbA1c টেস্ট যে রিপোর্ট সেটা আপনারা 6.5-এর নিচে করতে পেরেছেন এবং দেখা গেল যে আপনার ওষুধটা আস্তে আস্তে করে কমিয়ে দিয়ে আপনার কোনো লক্ষণই নেই এবং 3 মাস ধরে আপনাকে কোনো ওষুধই দিতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা বলছি এটা ডায়াবেটিক রেমিশন। এখন এই ডায়াবেটিক রেমিশন বলতে সেই সময় আপনার কোনো ওষুধও লাগছে না, আপনার তেমন কোনো লক্ষণও নেই এবং HbA1c টেস্টের রিপোর্টও কিন্তু নর্মাল। তো এটা কিন্তু 100% কিওর নয়, অর্থাৎ এটা বলা যাবে না যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সেই সময়টার জন্য আপনার ডায়াবেটিসটা নেই, কিন্তু পরবর্তী সময়ে আবার ফিরে আসতে পারে। এবার দেখা গেল যে আপনি ঠিকঠাক করে এক্সারসাইজ করছেন, ওজনটা ঠিকঠাক করে মেনটেন করেছেন, তো সেক্ষেত্রে এই রেমিশন পর্যায়টা দেখা গেল কয়েক বছর পর্যন্ত স্থায়ী হলো। আর যারা দেখা গেল ঠিকঠাক করে ওজনটা মেনটেন করতে পারছে না, খাওয়া দাওয়া মেনটেন করতে পারছে না, এক্সারসাইজ করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমিশনটা আবারও কিছুদিন পর নতুন করে ডায়াবেটিসটা কিন্তু ফিরে আসবে। তো ডায়াবেটিস যদিও 100% কিওর করা যাবে না, কিন্তু যদি আপনি একটু খাটাখাটনি করতে পারেন, ওজনটা মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে ডায়াবেটিস রেমিশনে চলে যেতে পারে। অর্থাৎ আপনার লক্ষণও তেমন কিছু থাকবে না, আপনাকে ওষুধও কিছু খেতে হবে না এবং HbA1c রিপোর্টটা 6.5-এর নিচে চলে আসবে। এবার আমরা আপনাদেরকে বলবো কাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসের সম্ভাবনাটা বেড়ে যায়। দেখুন, যাদের ক্ষেত্রে ওবেসিটি আছে, অর্থাৎ যাদের মাত্রাতিরিক্ত ওজনটা কিন্তু বেড়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে দেখা যাবে প্রি ডায়াবেটিস পর্যায়ে তিনি আছেন, অর্থাৎ যেটা আমি বললাম যে ডায়াবেটিসের আগের পরিস্থিতি, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতেও কারো ডায়াবেটিস আছে, তো এগুলো বিভিন্ন রকমের সমস্যা, যাদের ক্ষেত্রে বয়সটা বাড়ছে, সাধারণত 45 বছর তার থেকে বেশি, যাদের লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যারা কিনা এক্সারসাইজ করছেন না, সারাক্ষণ ধরে বসে বসে একই জায়গায় কাজকর্ম করছেন, যারা মাত্রাতিরিক্ত স্মোক করছেন, বিড়ি সিগারেট বেশি খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ডায়াবেটিস রোগের সম্ভাবনা বাড়তে থাকবে। এবার আমরা আপনাদেরকে বলবো যে ডায়াবেটিস হলে এত চিন্তাই বা কেন। দেখুন, ডায়াবেটিস যখন বছরের পর বছর রয়ে যায় তখন কি কি সমস্যা হয়, আপনাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হয়, যেমন ধরুন হৃৎপিণ্ডের সমস্যা, আপনাদের কার্ডিওভাস্কুলার বিভিন্ন রকমের সমস্যা, স্ট্রোকের সমস্যা, চোখের সমস্যা যেটা কিনা আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির সমস্যা যেটাকে আমরা বলছি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এছাড়াও দেখা যাবে যে আপনাদের ত্বকের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, ত্বকের মধ্যে সংক্রমণ লেগে যাচ্ছে, ত্বকটা ড্রাই হয়ে যাচ্ছে এবং দেখা গেল ত্বকের মধ্যে চুলকানি হচ্ছে, পায়ের সমস্যা হচ্ছে এবং সেখানে ডায়াবেটিক ফুট হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। আপনাদের হিয়ারিংয়ের সমস্যা হতে পারে, মানে আপনাদের কানের যেটাকে আমরা বলি হিয়ারিং লস, আপনাদের আস্তে আস্তে করে কিন্তু কানে শুনতে অসুবিধা হবে। আপনাদের চোখের সমস্যাটা তো আমি বললাম, আস্তে আস্তে করে আপনারা আবছা হয়ে যাবেন, এমনকি ব্লাইন্ডনেস পর্যন্ত হয়ে যেতে পারে। নার্ভের সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এরকম বিভিন্ন রকমের সমস্যা একজন ডায়াবেটিস পেশেন্ট তার কিন্তু লেগে যেতে পারে। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কী কী করলে আপনাদের এই সুগার রোগের সম্ভাবনা কমবে। আমি তো আগেই আপনাদেরকে বললাম যে কী কী পন্থা অবলম্বন করলে সুগার রোগের সম্ভাবনা 58% আপনারা কমাতে পারবেন। আমি আবারও বাকি যেগুলো পন্থা অবলম্বন করা যায় সেগুলো বলছি। একটা তো হচ্ছে আপনাদের ওজন, খুব গুরুত্বপূর্ণ। 7% ওজন কমানোর চেষ্টা করবেন, যদি পারেন 10% ওজন কমালে আরও ভালো হয়। নেক্সট যেটা আমি বললাম যে আপনাদের খাওয়া দাওয়া, আপনারা শাকসবজি ফলমূলটা রাখবেন, আপনাদের যে হেলদি ফ্যাট সেটা আপনারা খাবেন, ফাইবার আছে এমন খাবারপত্র আপনাদেরকে খেতে হবে, অ্যাডেড সুগার আছে এমন খাবার দাবার আপনারা খাবেন না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন আপনারা দোকানে যাবেন খাবার কিনতে, সেখানে কিন্তু দেখে নেবেন। প্রচুর পরিমাণে নুন, সল্ট, এগুলো কিন্তু অ্যাডেড সল্ট আছে, এই জাতীয় খাবার দাবার খাবেন না। আপনাদেরকে কি করতে হবে, আপনাদের বিড়ি সিগারেট সেটা কিন্তু খাওয়া বন্ধ করে দিতে হবে। মদ যদি খান সেটাকে খাওয়া অনেক কমিয়ে দিতে হবে। তো এই পন্থাগুলো আপনাদেরকে কিন্তু অবলম্বন করতে হবে, তাহলে আপনারা ডায়াবেটিস বা সুগার রোগ থেকে অনেকটাই মুক্ত থাকবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে ডায়াবেটিস সম্বন্ধে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখতে পারেন। বিশেষ করে যাদের রিপোর্টটা একবারে কাছাকাছি এসছে, মাঝারি এসছে, তারা তো খুবই চিন্তার মধ্যে পড়ে যান। আমি সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করলাম। অর্থাৎ ধরুন কারো এফপিজি টেস্ট, আমাদের বন্ধুরা অনেকেই এই প্রশ্নটা করেছেন
যে 126 হলে আমরা বলছি ডায়াবেটিস হয়েছে, এপিজি টেস্ট সেখানে 125 এসছে, সেখানে আমি তাদেরকে বলবো যে ওই রিপোর্টটা 3 থেকে 6 মাস পরে রিপিট করতে হবে এবং আপনাকে কিন্তু ওজনটা 7% কমানোর চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে খাওয়া দাওয়াটা, ডায়েটটা চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু দেখবেন আপনাদের সুগারের স্তরটা আবার কমে গিয়ে অনেকটাই নর্মালের কাছাকাছি চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা থাকে আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।